আচ্ছা ধরুন, আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনি আইজ্যাকের গতিসূত্রটা জানেন, আপনি নিশ্চয়ই উত্তর না দিয়ে একবার আমাকে আপাদমস্তক ভাববেন এই অশিক্ষিতটা কোথা থেকে এলো। উত্তর না পেয়ে আমি হয়তো আপনাকে পরের প্রশ্নটা জিজ্ঞেস করলাম, আচ্ছা উইলিয়ামের ওথেলো নাটকটা পড়েছেন? এই প্রশ্নটার পর আপনার বিরক্তি যে আরও বাড়বে এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। এরপরেও যদি আপনি আমার সামনে দাঁড়িয়ে থাকেন, তখন আপনাকে ধরুন জিজ্ঞেস করলাম, আচ্ছা এইগুলো না জানলেও নিশ্চয়ই চার্লসের বিবর্তনবাদটা আপনার জানা আছে। এই প্রশ্নের পর আপনি নিশ্চয়ই নিঃসন্দেহ হবেন যে আমার মাথার স্ক্রুটা একটু নয় অনেকটাই ঢিলা আছে। আর আপনি যদি একটু রসিক হন তাহলে হয়তো মজা করে বলবেন যে, কোন চার্লস দাদা, ইংল্যান্ডের বর্তমান রাজা? আপনাকে দোষ দেব না, ইউরোপে তো আমাদের মতো ফার্স্ট নেমে কারুর পরিচয় হয় না, পরিচয় হয় শুধুমাত্র তাদের ফ্যামিলি নেম দিয়ে, অর্থাৎ কিনা পদবি দিয়ে, যাকে সার নেমও বলা হয়। তাই আইজ্যাকের গতিসূত্র নয়, নিউটনের গতিসূত্র আমরা সবাই মুখস্থ করি। উইলিয়াম নয়, শেক্সপিয়ারের নাটক হলো ওথেলো। চার্লস নয়, ডারউইনের বিবর্তনবাদ। এই সবগুলোই হলো জন্মসূত্রে পাওয়া পদবি, অর্থাৎ একটা মানুষের সবচেয়ে বড় পরিচয় সে কোন বংশে জন্মগ্রহণ করেছে। তার কর্ম নয়, তার পারিবারিক পরিচয় আসল, যা আমরা আজকের দিনে পদবি দিয়ে বুঝি। এই রকম সব পদবির পেছনেই তাদের বংশের ইতিহাস লেখা রয়েছে। ইউরোপের সমাজে আপনার স্থানটা নির্ধারিত হয় আপনার পদবি, অর্থাৎ আপনি কোন পরিবারে জন্মেছেন তার উপর নির্ভর করে। কর্ম নয়, আপনার শরীরে কি রক্ত সেটাই মূল। এটাই হলো ইউরোপের ক্লাস সিস্টেম অথবা শ্রেণী বিভাগ, যেখানে একটা মানুষের পরিচয় তার জন্ম মুহূর্তেই নিশ্চিত হয়ে যায়। আর এই শ্রেণী বিভাগকে ভাঙা কোনোভাবেই সম্ভব নয়। আর এই শ্রেণী বিভাগ একদম আইনিভাবে স্বীকৃতি ছিল। কর্মজীবী শ্রেণীর অন্তর্গত যারা, তাদের জমি বাড়ি ইত্যাদির মালিক হবার কোনো অধিকার ছিল না। আর এই শ্রেণী বিভাগকেই মানে পদবীর সাহায্যে বংশগতি নির্ভর একটা সামাজিক শ্রেণী বিভাগ এবং আইনি ব্যবস্থাকে ইংরেজরা আমাদের ভারতীয় সমাজে চাপিয়ে দিল। আর সেই অভিশাপকে আমরা কাস্ট সিস্টেম বা জাতিভেদ প্রথা বলে আজও বয়ে চলেছি। আমাদের জাতীয় রাজনীতি একে কেন্দ্র করে আবর্তিত হয়। শুধু তাই নয়, এটা আমাদের বৈদিক সমাজের অঙ্গ হিসাবেও দাগিয়ে দিয়েছি। কার্ল মার্কস ইউরোপের এই শ্রেণী বিভাজনের বিরুদ্ধে সরব হয়েছিলেন, কিন্তু তার ভারতীয় শিষ্যরা একে মনুবাদের প্রভাব বলে প্রচার চালান সবসময়, আর আমাদের প্রাচীন সংস্কৃতির বিরুদ্ধেই বিষোদ্গার করে চলেছেন। এটা যে সম্পূর্ণ বিদেশি একটা ঔপনিবেশিক প্রভাব, সেটা যে উদাহরণগুলো দিলাম তাতে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পারছেন। আমরা এখানে রবীন্দ্রসঙ্গীত বলি, সাহিত্য বলি, নেতাজি সুভাষ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেশবন্ধু চিত্তরঞ্জন, শ্রীরামকৃষ্ণ পরমহংস ইত্যাদি বলি। নেতাজি, বিদ্যাসাগর, দেশবন্ধু, পরমহংস এই সব উপাধিগুলো জন্মসূত্রে নয়, কর্মযোগে অর্জিত। অর্থাৎ পরিবার নয়, ব্যক্তি আর তার কর্মই আমাদের এখানে প্রধান ছিল। আইজ্যাকের গতিসূত্র বললে আপনার কানে যতটা লাগবে ততটাই লাগবে যদি বলি ঠাকুর সঙ্গীত, চট্টোপাধ্যায় সাহিত্য, বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায় ইত্যাদি ইত্যাদি। একমাত্র রাজা রানীদের পরিচয় নাম দেওয়া হয়, যেমন রানী ভিক্টোরিয়া, রানী এলিজাবেথ, রাজা চার্লস ইত্যাদি। বাকিদের ক্ষেত্রে নামটা গুরুত্বহীন। আর এটা শুধু ইউরোপে কেন, আজকের আমেরিকাতেও তাই। আপনাকে যদি বলি যে আজ ডোনাল্ড নতুন কি বলল, আপনি জিজ্ঞেস করবেন কোন ডোনাল্ড, ওই ডিজনির কার্টুনের? হ্যাঁ, প্রশ্নটা আপনার ভুল নয়। আমি যে ডোনাল্ডের কথা বলছি সেও কার্টুনের থেকে কম কিছু নয়, কিন্তু সে ডোনাল্ড ডাক নয়, সে হলো ডোনাল্ড ট্রাম্প, আজকের বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় কার্টুন চরিত্র। এর থেকেই পার্থক্যটা বোঝা যায়। শুধুমাত্র মোদি আর কেজরিওয়াল এই কিছু ব্যতিক্রম বাদ দিলে বুদ্ধবাবু, জ্যোতিবাবু, মমতাদি, রাহুল, সোনিয়া, নীতিশ, জয়ললিতা ইত্যাদি নামেই আমরা আমাদের রাজনীতিবিদদের উল্লেখ করে থাকি। এদিকে প্রেসিডেন্ট বারাক, প্রেসিডেন্ট বিল, প্রেসিডেন্ট রিচার্ড, এই সমস্ত নামগুলো বললে সবাই হয়তো বমকে যাবেন, কারণ সবাই প্রেসিডেন্ট ওবামা, প্রেসিডেন্ট ক্লিন্টন, প্রেসিডেন্ট নিক্সন এই সমস্ত পারিবারিক নামেই পরিচিত। এ ব্যাপারে কোনো ব্যতিক্রম নেই। এই যে পদবিগুলো থেকেই বোঝা যায় যে তাদের পূর্বপুরুষ কি ধরনের কাজ করত বা কোথায় থাকতো ইত্যাদি নানা রকমের তথ্য, যেগুলোর উপর নির্ধারিত হতো যে সেই বংশে জন্মগ্রহণকারী সমাজের কোন শ্রেণীভুক্ত হবে, আইনের চোখে কিভাবে তাকে দেখা হবে। যেমন শেক্সপিয়ার মানে হলো যারা বর্ষা ছোড়ে, স্পিয়ারকে যারা শেক করে। স্মিথ পদবি খুব প্রচলিত, এর মানে কামার।
আবার যারা নিউ টাউন বলে একটা জায়গাতে থাকতো তাদের পদবি হতো নিউটন। ইসরায়েলের গ্যালিলিতে যাদের জন্ম তাদের পদবি গ্যালিলিও। আজকের সমাজের এই জাতিভেদ প্রথার জন্য আমাদের প্রাচীন সমাজ অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের দায়ী করা হয়, কারণ সেইভাবেই আমাদেরকে শেখানো হয়েছে। ব্রাহ্মণরা হয়ে গেছে আজকের দিনে সবার শত্রু, অথচ প্রাচীন ভারতে বর্ণাশ্রম প্রথা ছিল জীবিকা নির্ভর, যেখানে আজকের দিনের জাতিভেদ প্রথা পদবি তথা বংশ পরিচয় নির্ভর। আজকের এপিসোডে আমরা আলোচনা করব প্রাচীন ভারতের বর্ণাশ্রম কিভাবে ব্রিটিশ প্রভাবে জাতিভেদ প্রথা নামের মারাত্মক সামাজিক ব্যাধিতে পরিণত হলো, আর স্বাধীন ভারতের তোষণমূলক রাজনীতিতে এই ব্যাধিটি কিভাবে একটা মহামারীর আকার নিল। মুশকিল হলো আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা সেখানে প্রশ্ন করার কোনো জায়গা নেই, শুধু অসংখ্য থিওরি ফর্মুলা ইত্যাদি মুখস্থ করিয়ে গিলিয়ে দেওয়ানোই হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো আগে ছিল বলতে গেলে উপনিবেশকারীদের মাদ্রাসা, আর সেগুলো এখন হয়েছে লেফট লিবারেলদের মাদ্রাসা। তাই ভারতীয়রা যত উচ্চশিক্ষিত হবে ততই তারা ভারতের ব্যাপারে নাক সিটকবে। আমাদের চ্যানেলের ক্ষুদ্র প্রয়াস থাকে যে আপনাদের মনের মধ্যে শুধু কিছু প্রশ্নগুলো উস্কে দেওয়া। এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে গুগল দেবে না বা এআইও দেবে না। হয়তো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে একদিন আমরা সত্যিটাকে খুঁজে বের করতে পারবো। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের সমর্থন পাবে। অনুরোধ করব লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে, যাতে আগামী দিনে এই ধরনের ভিডিও আপনাদের কাছে আরও পৌঁছতে পারে। ঊনবিংশ শতকের থেকে ব্রিটিশ রাজত্বের শুরুর পর থেকেই আসলে ভারতের বুকে পদবি নির্ভর জাতিভেদ প্রথা শুরু হয়। তার ইতিহাস আজ পুরোটাই বলবো, কিন্তু তার আগে কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরবো যা আপনাদের ভাবতে সাহায্য করবে। তাহলেই আসল ইতিহাসটা বুঝতে পারবেন। বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণের কি পদবি ছিল? ভগবান শ্রী রামচন্দ্রের বা অর্জুনের? আজকের যুগের যে জাতিভেদ প্রথা তার মেরুদণ্ডই হলো আমাদের পদবি। ভট্টাচার্য পদবীর কেউ মানেই বলা যেতে পারে তার পূর্বপুরুষরা বাঙালি, হিন্দু এবং পূজাপাঠ করতেন। আজকে তার জীবিকা যাই হোক না কেন, ওই ভট্টাচার্য ব্যাপারটা তার পরিবারের সঙ্গে বংশ পরম্পরাতে সেঁটে গেছে। কিন্তু বর্ণাশ্রম ব্যবস্থাতে তো ব্যক্তির বর্তমান জীবিকার উপর বর্ণ নির্ধারিত হতো, জীবিকা পরিবর্তন হলে বর্ণও পরিবর্তন হতো, অর্থাৎ কিনা বর্ণ পরিবর্তনশীল ছিল। আজকে জাতিভেদের মতো ধ্রুবক নয়, কঠোরও নয়। কেন বলছি? কারণ প্রাচীন ভারতে যদি বংশগত জাতিভেদ প্রথা থেকে থাকে, কোনো রকম পদবীর মতো বংশগত ধ্রুবক ছাড়া জাতিভেদ প্রথাটা তাহলে সমাজের উপর আরোপ হতো কিভাবে? এই যেমন আমার স্ত্রী বিয়ের আগে ঘোষ ছিলেন বলে তাই আমি ওনাকে মাঝে মাঝে বলি গোয়ালার ঝি, তাতে উনি প্রচণ্ড রেগে যাবেন। ও, এটা বলা যাবে না? আচ্ছা, এই এডিটার এটাকে পরে কাট করে দিও তো। তাই এতে রেগে যাওয়ার কি আছে? গোয়ালার ঝি বলাতে রাধা তো গোয়ালার ঝিই ছিল, আমরা সেই সময় পদবি ছিল না বলে জানি না। তো যাই হোক, ঠিক আছে, তুমি বাদ দিয়ে দিও এটা। আচ্ছা, কেউ কেউ বলবেন যে রামায়ণ মহাভারত তো কাল্পনিক। ঠিক আছে, তাদের জিজ্ঞেস করছি, অশোকের পদবি কি? বিক্রমাদিত্য, কনিষ্ক, হর্ষবর্ধনের পদবি কি? অত পুরনো ইতিহাস ঘাটতে চান না? আচ্ছা, তাহলে বলুন শিবাজির পদবি কি? রানা প্রতাপের? আজকের দিনে তো গুজরাটে দারুওয়ালা, গাঞ্জাওয়ালা নানা রকমের মজার পদবি দেখা যায়। মোদি সারনেমের অর্থ যারা পারিবারিকভাবে মুদি ছিলেন। গান্ধী পদবি তাদেরই ছিল যারা সুগন্ধি জিনিস বিক্রি করত। এছাড়া ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, মিস্ত্রি ইত্যাদি নানা রকমের পদবি আমরা গুজরাটে দেখতে পাই। এর থেকে বোঝা যায় যে পূর্বপুরুষদের জীবিকা তাদের কি ছিল। আজ তাদের জীবিকা যাই হোক না কেন, এই পদবি তাদের সঙ্গে একদম সেঁটে গেছে। মহারাষ্ট্রে মঙ্গেশকর, তেন্ডুলকর ইত্যাদি থেকে বোঝা যায় যে তাদের আদি জন্মস্থান কি। আজ তারা যাই করুন, যেখানেই থাকুন, কোনো সময় তাদের পূর্বপুরুষ যেই স্থানে ছিল সেটাই মুখ্য। কিন্তু ইংরেজরা আসবার আগে এইসব পদবি কোথায় ছিল? এমনকি ইউরোপিয়ান ঐতিহাসিকরা পর্যন্ত আমাদের ঐতিহাসিক চরিত্রদের পদবির কথা উল্লেখ করেননি। এই ব্যাপারটা তাহলে এলো কিভাবে? সেটার জন্য আমাদের প্রথমে ইউরোপ ঠিক কিরকম ছিল 1700 বা 1800 শতকে সেটা বুঝতে হবে। আর তার জন্য বুঝতে হবে লিম্পিয়েজা দে সাংরে বা ব্লাড পিউরিটির কনসেপ্টটা কি ছিল। এই সময় ব্যাপক হারে ধর্মান্তকরণ করা হয় বিভিন্ন ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে। এবার নতুন আগত যারা, তারা তো আর সেম স্ট্যাটাসে থাকতে পারে না। আর এটা লজিক্যালও। সমস্ত মুনাফাবাদী কোম্পানি যারা বিজনেস করে তারা অনেক দিনের পুরনো কাস্টমার, পুরনো এমপ্লয়ি যারা, তাদেরকে বেশি খাতির যত্ন করেন। তো এই প্রতিষ্ঠানিক এবং একমুখী যে আইডিওলজি
আইডিওলজিগুলো, সেটা খ্রিশ্চানিটি হোক কি ইসলাম কি কমিউনিজম, সবাই আদতে ওই যে কোনো মুনাফালোভী কোম্পানির মতোই অর্থনৈতিক উদ্দেশ্য নিয়েই তৈরি। এরাও নিজেদের বিস্তার করতে চায়, তারাও নতুন আর পুরনোকে আলাদা মর্যাদা দিত। তো এই যারা নতুন খ্রিস্টিয়ান, এদের বিভিন্ন উচ্চ পদে নিয়োগ করা হতো না। যেমন ধরুন ধর্মযাজক, ডাক্তার বা আইনজীবী বা ইউনিভার্সিটির প্রফেসর ইত্যাদি ওই নিচু শ্রেণীর খ্রিস্টিয়ানরা হতে পারত না। এবার কে পুরনো কে নতুন কি করে বুঝবে? তার জন্য লিম্পিয়েজা দে সাংরে বা ব্লাড পিউরিটি সার্টিফিকেট ইস্যু করা হতো। কার রক্ত কতটা বিশুদ্ধ খ্রিস্টিয়ান এই সার্টিফিকেট সেটাই বলতো। অর্থাৎ কনভার্টেড হয়ে আসা খ্রিস্টিয়ানরা বা তাদের পরিবারে জন্ম নেওয়া পরবর্তী প্রজন্মরা অশুদ্ধ রক্ত বহন করছে, যেটা যত চেষ্টাই করা হোক সেই অশুদ্ধতা যাবার নয়। কালোরা বিশেষ করে, খ্রিস্টিয়ান হলেও সাদা খ্রিস্টিয়ান আর কালো খ্রিস্টিয়ান এক হবে না। 1555-তে টোলেদো ক্যাথিড্রালে এই রক্তের বিশুদ্ধতা পরিমাপের একটা পদ্ধতি বের করা হয়, যেটাই আস্তে আস্তে সারা ইউরোপে স্বীকৃতি দেওয়া হয়। ঐতিহাসিকভাবে এটাকেই রেসিজম বা শ্রেণী বিদ্বেষের প্রথম সরকারি স্বীকৃতি হিসাবে গণ্য করা হয়। আপনারা ভাববেন না যে এটা তো আজ থেকে 500 বছর আগের ঘটনা, আজ চিত্রটা অন্যরকম। আপনাদের বলি যে আপনাদের অনেকেই হয়তো ভাবতেও পারবেন না যে আমেরিকাতে ল অফ সেগ্রিগেশন বা শ্রেণী বিভেদ আইন বলে একটা জিনিস ছিল 1964 পর্যন্ত। যারা শ্বেতাঙ্গ আর যারা শ্বেতাঙ্গ নয় তাদের সমাজের প্রতিটা স্তরে আলাদা রাখা হতো। সাদাদের স্কুল কলেজ আলাদা হতো, যেখানে বাকিরা পড়তে পারত না। উচ্চ পদে কালো বা বাদামিদের অধিকারও ছিল না। একই অফিসে সাদা আর কালোদের একসঙ্গে কাজ করার অধিকারও ছিল না। ভোটাধিকারও সমান ছিল না। এমনকি সাদা আর কালোদের মধ্যে কোনো বিবাহ হলে তার শাস্তি ছিল 20 বছরের বেশি কারাদণ্ড। কবেকার কথা বলছি? 1964। ভারত স্বাধীন হয়েছে 1947-এ। এই ধরনের শ্রেণী বিদ্বেষী আইন ভারতে কোনোদিন দেখেছেন? 1964-এ এই শ্রেণী বিভেদ আইনকে রদ করা হয়, কিন্তু সমাজের সর্বস্তরে এর প্রভাব চলে আরও বহুদিন। বিখ্যাত গায়ক এলভিস প্রিসলির নাম তো শুনেছেন, কিন্তু জানেন কি প্রিসলির ওপর অভিযোগ ছিল যে তিনি কেন সাদা হয়েও কালোদের স্টাইলে গান পরিবেশন করেন। যারা আমেরিকান মিউজিক শোনেন তারা জানেন যে ওদের দেশে সঙ্গীত বর্ণভাগে কিন্তু বিভক্ত। সাদাদের গানের স্টাইল আর কালোদের গানের স্টাইল খুব আলাদা। আর প্রিসলি নিজে সাদা হয়ে কালোদের স্টাইলে গান গাইছেন, এটা একটা বিশাল নির্বাচনী ইস্যু হয়ে গেল। মিসিসিপির প্রচন্ড প্রভাবশালী নেতা প্রিসলিকে একদম চেতাবনী দিয়ে বসলেন। প্রিসলির জেল যাত্রা অবধারিত হয়ে গিয়েছিল প্রায়। জনতার সামনে ক্ষমা টমা চেয়ে প্রিসলি নিজের গানের স্টাইল বদলে ফেলে জেল যাত্রা এড়ালেন। ভাবুন তো, আমাদের দেশে পণ্ডিত অজয় চক্রবর্তী মশাই তো শাস্ত্রীয় সঙ্গীতের বাইরে কত কিছু গান আমরা মন প্রাণ ভরে শুনি, কিন্তু উনি একদিন ওই ঝুমুর গান কি বিহু ইত্যাদি গাইলেন, সেটা কি একটা নির্বাচনী ইস্যু হয়ে যেতে পারে? বা ওনাকে আইনের সাজা পেতে হলো, এটা আমরা ভাবতে পর্যন্ত পারি? আমেরিকা যারা নিজেদের সমাজ নিয়ে গর্ব করে, সেখানে কিন্তু আজ থেকে 50 বছর আগে আইনগুলো কিন্তু এই রকমই বৈষম্যমূলক ছিল। সেখানে বা একটা খ্রিস্টান সমাজে কিন্তু নিজের বংশধারাকে উপেক্ষা করা অত্যন্ত গর্হিত জিনিস বলে ভাবা হয়। আর বংশধারা কিভাবে চিরস্থায়ী করা যাবে? বংশের সাথে এমন একটা জিনিস জুড়ে দেওয়া যাকে অপরিবর্তিত থাকে, সেটা হলো আপনার পদবি বা ইংলিশে যাকে বলা হয় ফ্যামিলি নেম। ইউরোপে বংশগত জীবিকাকে পরিবর্তনের উপরেও নানাবিধ নিষেধাজ্ঞা ছিল। শুধু তাই নয়, যারা লেবার ক্লাস ছিল তাদের এক শহর থেকে আরেক শহরে কর্মসংস্থানের জন্য যাওয়াও সহজ ছিল না। আজ যেমন পশ্চিমবঙ্গের শিক্ষিত বাঙালি যারা উন্নতি করতে চান তারা পশ্চিমবঙ্গ ছেড়ে বিভিন্ন শহরে চলে যান, 19 শতকের ইউরোপে সেটা কিন্তু একদম সহজ ছিল না। প্রত্যেক শহরে একটা গিল্ড সিস্টেম তৈরি হয়েছিল, যার জন্য বাইরে থেকে কেউ আসতে গেলে অনেক বাধা পেতে হতো। আপনাদের অনেকেরই হয়তো এই সমস্ত শুনে একেবারে চোখ কপালে উঠে গেছে, কিন্তু বিশ্বাস রাখতে পারেন যে যা যা বলছি একদম ঐতিহাসিক তত্ত্ব। একটু খুঁজলে এর উপরে অনেক ঐতিহাসিক দলিল পেয়ে যাবেন। যাই হোক, ফিরে আসি ইউরোপের কথাতে। ওদের সমাজ আইনানুগভাবেই নানা শ্রেণীতে বিভক্ত ছিল, যার মধ্যে ছিল তারা কোন জাতির, কোন জীবিকার, কোন স্থানের, কোন ধর্মবিশ্বাস, খ্রিস্টিয়ান হলে নতুন খ্রিস্টিয়ান না পুরনো খ্রিস্টিয়ান ইত্যাদি ইত্যাদি, যার উপরে নির্ভর করে ওদের পদবি নির্ধারিত হতো। আজকের ভারতের যেরকম বিভিন্ন পদবি থেকে আমরা কে বাঙালি, কে গুজরাটি, কে মারাঠি ইত্যাদি বলে দেওয়া একদম সহজ। বাঙালির মধ্যে কে বৈদ্য, কে কায়স্থ, কার পূর্বপুরুষ গোয়ালা, কার পূর্বপুরুষ কুমোর ছিল ইত্যাদি বলে দেওয়া আজ আর কোনো ব্যাপার নয়। অর্থাৎ আজকের ভারতের কাস্ট সিস্টেম বা শ্রেণী ব্যবস্থা ওই ইউরোপীয় শ্রেণী ব্যবস্থার একেবারে প্রতিবিম্ব বলা যেতে পারে। এক সময় এক জীবিকার থেকে আরেক জীবিকাতে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা হয়ে গেছিল, ঠিক ইউরোপের মতোই।
কিন্তু এই শ্রেণী ব্যবস্থার সাথে আমাদের বৈদিক সময়ের যে বর্ণ ব্যবস্থা সেটা কিন্তু পুরোপুরি আলাদা ছিল। কেউ জন্মগতভাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র হতো না। এক জীবিকা থেকে আরেক জীবিকাতে যাওয়ার উপরে কোনো নিষেধাজ্ঞা ছিল না। জীবিকা এবং বর্ণ সব সময় পরিবর্তনশীল ছিল, ধ্রুবক নয়। আমাদের ভারতের ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্য কাদের সময় ছিল? মৌর্যদের। তারা বংশগতভাবে কি ছিল? শূদ্র। তারপর কারা এসেছিল? গুপ্ত সম্রাটরা। তারা কি ছিলেন বংশগতভাবে? বৈশ্য। বহিরাগত মুঘলদের থেকে ভারতকে স্বাধীন করার স্বপ্ন যে দেখেছিলেন সেই বীর স্বাধীনতা সংগ্রামী শিবাজী মহারাজ বংশগতভাবে কি ছিলেন? শূদ্র। ইউরোপে কিন্তু কোনো শ্রমিক শ্রেণীর মানুষ, রাজা কেন, সমাজের ওপর দিকেই উঠতে পারত না। তাই আমরা ইউরোপের বিভিন্ন বর্ণের মধ্যে নানা রকম সংঘাত দেখেছি। ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব যার একটা উদাহরণ। কিন্তু ভারতে কোনো সামাজিক বিপ্লব আমরা কেন দেখতে পাই না? ভারতের ইতিহাস মানে সত্যি কথা যদি বলেন তাহলে মূলত বহিরাগতদের আক্রমণ, আর সেই আক্রমণ ঠেকানোর জন্য ভারতীয় বীর বীরাঙ্গনাদের লড়াই। গত হাজার বছরের ইতিহাস জুড়ে তো এটাই। তো এই যে মার্কসিস্ট ঐতিহাসিকরা ভারতের ইতিহাস বলতে বলেন যে উচ্চবর্ণ নিম্নবর্ণের লড়াই, বর্ণ বৈষম্য ইত্যাদি ইত্যাদি, তাহলে ভারতের ইতিহাসে ইউরোপের মতো কোনো শ্রেণী আন্দোলনের উল্লেখ পাওয়া যায় না কেন? আধুনিক যুগেও নকশাল আন্দোলনের মতো একটা শ্রেণী আন্দোলন, যা ওই ইউরোপীয় কি কমিউনিস্ট আন্দোলনের তৈরি একটা খিচুড়ি জিনিস, ভারতে কেন সেটা ব্যর্থ হলো? ওদিকে ইতিহাস বলে যে রানা প্রতাপ যখন আকবরের মতো বহিরাগত আগ্রাসকের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, তখন তার সেনাবাহিনীতে ছিল ভিল সহ বিভিন্ন উপজাতির লোকজন। রানা পুঞ্জ ভিল বলে একজন উপজাতির সেনানায়ক ছিলেন রানা প্রতাপের বাহিনীতে। শিবাজি যখন ঔরঙ্গজেবের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, ওনার সৈন্যবাহিনী কাদের দিয়ে তৈরি হয়েছিল? মাওয়ালি শ্রেণীর কৃষকদের নিয়ে। তার সেনাবাহিনীতে 13 জন মুসলিম সেনাপতিও ছিল। অর্থাৎ কিনা এই হিন্দু মুসলিম, উঁচু জাত নিচু জাত, এই প্রশ্নগুলো তখন ছিলই না। প্রশ্ন ছিল বহিরাগত নাকি ভারতীয়, আমাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল নাকি সংস্কৃতিকে ধ্বংস করতে উদ্যোগী। উত্তরবঙ্গের বীর রাজা পৃথু যখন বখতিয়ার খলজির মতো পাষণ্ড অসুরকে পরাজিত করে বাঁশ পেটা করে তাড়িয়েছিলেন, তখন কারা রাজা পৃথুর সঙ্গে ছিল? উত্তরবঙ্গের সাধারণ মানুষ আর উপজাতিরা। তো ইতিহাস বলে যে যখন যখন বহিরাগত বর্বররা ভারতকে আক্রমণ করেছে, তখন সমস্ত জাতের লোকজন একসাথে রুখে দাঁড়িয়েছে, প্রাণ দিয়েছে, আমাদের সভ্যতাকে টিকিয়ে রেখেছে। বর্ণ বৈষম্য নয়, বংশগত পরিচয় নয়, যোগ্যতা আর কর্মদক্ষতাই মূল ছিল। যোগ্যতা অনুযায়ী নিজেদের পছন্দ মতো জীবিকা গ্রহণ করতে কোনো বাধা ছিল না, সেই মতো তার বর্ণ পরিবর্তনও হতো। তাই শূদ্র হয়েও শিবাজী রাজা হতে পেরেছিলেন। আর তাই ভারত হয়ে উঠেছিল সবচেয়ে উন্নত দেশ। আরবরা হোক কি ইউরোপীয়, সবার উদ্দেশ্য ছিল ভারতে পাড়ি দিয়ে নিজেদের ভাগ্য ফেরানো। কিন্তু সেই ভারতের ভাগ্যই পরিবর্তন হয়ে গেল যখন ইউরোপের শ্রেণী বিদ্বেষকে আমাদের সমাজের বুকে কাঁটার মতো জোর করে চাপিয়ে দেওয়া হলো। এর ফলে কর্মনির্ভর বর্ণ ব্যবস্থা পরিবর্তিত হয়ে গেল বংশ নির্ভর শ্রেণী ব্যবস্থাতে। 1757-তে ইংরেজরা যখন বাংলা দখল করে, তখন বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সামাজিক রীতিনীতি, আইন কানুন ইত্যাদি ছিল, আর সেগুলো স্থানীয়ভাবে নিয়ন্ত্রিত হতো। মানে একটা ফেডারেল স্ট্রাকচার ছিল। কিন্তু ব্রিটিশরা দেখলো যে কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ না থাকলে তো একে বশে আনা সম্ভব নয়, আর বশে যদি না আনা যায় তবে এখান থেকে সম্পদ আহরণ করা যাবে কি করে? তখন ইংরেজরা একটা ইউরোপীয় আইন ব্যবস্থাকে এই সারা বাংলার উপরে চাপিয়ে দিল। উদ্দেশ্য ছিল একটা ট্যাক্স সিস্টেমের মধ্যে দিয়ে আইনিভাবে বাংলার সম্পদ লুণ্ঠন করা। এছাড়াও মালিকানা সত্ত্ব আইন, উত্তরাধিকার সত্ত্ব আইন ইত্যাদিকেও কেন্দ্রীয় নিয়ন্ত্রণে আনা দরকার, না হলে এদেশকে শাসন করা যাবে কি করে? এবারে ইউরোপীয় আইন ব্যবস্থা তো শ্রেণী বিন্যাসের উপর দাঁড়িয়ে, সেটা না থাকলে তো খুব মুশকিল। ভারতের বহুমুখিতা ইউরোপীয়রা কিন্তু কিছু বোঝে না। তাই শ্রেণী বৈষম্যের বাইরে বেরিয়ে যে একটা আইন ব্যবস্থা খাড়া করা সম্ভব, সেটাই ওরা মনে করেনি। প্রথমে যেটা করা হলো যে হিন্দু কোড বিল আর মুসলিম কোড বিল করে দুই শ্রেণীকে আলাদা করা হলো। এটার পদ্ধতিটা ঠিক কিরকম ছিল একটা উদাহরণ দিয়ে বোঝালে বুঝবেন। ছানার ডালনাকে আমরা কেন ভেজ আইটেম বলি, অপরদিকে লাউ চিংড়ি কেন নন ভেজ? ছানা তো কোনোভাবেই ভেজিটেবল নয়, অপরদিকে লাউ তো ভেজিটেবল।
এই ভাগাভাগিটার মূল হলো আইটেমটাতে কোনো রকম মাছ মাংস আছে কিনা সেটা দেখা। ছানার ডালনাতে মাছ মাংস নেই, তাই কোনো ভেজিটেবল না থাকা সত্ত্বেও ওটা ভেজ আইটেম, আর লাউ চিংড়িতে চিংড়ি মাছ আছে, তাই ভেজিটেবল থাকা সত্ত্বেও ওটা কিন্তু নন ভেজ। এই একই পদ্ধতি নেওয়া হলো হিন্দু মুসলমানকে আলাদা করার জন্য। তাতে হিন্দু কাদের বলা হলো? যারা কিনা মুসলিম নয়। আগে হ্যাঁ, প্রায় এইভাবে আজকের ভারতের সংবিধানেও কিন্তু হিন্দু কোড বিল ডিফাইন করা আছে আর্টিকেল 25-এ। যারা মুসলিম নয়, খ্রিস্টিয়ান নয়, পার্সি নয় আর জিউস নয়, তারাই আমাদের সংবিধানে হিন্দু। এই নেগেটিভ অ্যাসপেক্টের উপর ভিত্তি করে হিন্দু কোড বিল তৈরি করেছিল ইউরোপীয়রা। আজও তার কোনো পরিবর্তন হয়নি। বৌদ্ধ, শিখ, জৈন সবাইকে এই কোড বিলের মধ্যেই ফেলা হলো। এরপর কি করা হলো? এই হিন্দুদের আবার নানা জাতে ভাঙতে হবে। এই ব্যাপারে সাহায্য করতে এগিয়ে এলো খ্রিস্টান মিশনারিরা, কারণ তারা কয়েক শতক ধরে ভারতীয় সমাজকে খুব কাছের থেকে পর্যবেক্ষণ করেছে, যাতে তাদের ধর্মান্তকরণ করা সহজ হয়। এদের হাতে এলো মনুসংহিতা, ইউরেকা। প্রাথমিকভাবে মনুসংহিতার বর্ণভাগকে ইউরোপীয় শ্রেণীভাগে পরিবর্তন করা হলো। শুধু তাই নয়, 1857 সিপাহী বিদ্রোহের পর শুধু ট্যাক্স আদায়ের জন্য নয়, ভারতকে বিভিন্ন ভাগে ভাগ করে রাখার দরকার আরও বেশি হলো, যাতে ভারত সংঘবদ্ধ না হতে পারে। পুরো ভারতকে বিভিন্ন কাস্টে ভাগ করা হলো। যেই ভারত একটা সময় মাত্র 4টে বর্ণতে বিভক্ত ছিল, সেই ভারতে হাজারের বেশি কাস্ট তৈরি হলো। উদাহরণস্বরূপ বলা যেতে পারে 1834-এ বারাণসীতে 107টা বিভিন্ন কাস্টের ব্রাহ্মণ রেজিস্টার করা হলো। 19বিংশ শতাব্দীর প্রথম থেকে ব্রিটিশরা সবাইকে জোর করতে শুরু করলো একটা পদবি গ্রহণ করার জন্য। কারোর জায়গার নাম, কারোর জীবিকা, কারোর ক্ষেত্রে এই সবের একটা কম্বিনেশন ইত্যাদি নানা জিনিসের উপর ভিত্তি করে একটা পদবি চাপিয়ে দেওয়া হলো। জমি বাড়ির মালিকানা, বিবাহ ইত্যাদি রেজিস্ট্রেশনে পদবির সাথে ধর্ম, জাতি সবকিছু রেজিস্ট্রেশন করা হলো। এক্ষেত্রে মনুসংহিতার কাজে দিল না, তখন একে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। 1871-এ যিনি মাদ্রাস প্রভিন্সের সেন্সাসের দায়িত্বে ছিলেন, সেই WR কর্নিশ বলেছিলেন যে এই ভারতীয় সমাজ যে মাত্র 4টে বর্ণে বিভক্ত, এটা উনি মানেন না। আর স্বাভাবিক, ইউরোপের শ্রেণী বিভক্ত সমাজের ধারণা নিয়ে সেটাকে ভারতীয় সমাজে প্রয়োগ করতে গিয়ে বলতে গেলে একদম ঘেমে নিয়ে গিয়েছিল ব্রিটিশরা। বিহার সেন্সাসের দায়িত্বে যিনি ছিলেন, সেই CF ম্যাগ্রা তো বললেন যে মনুস্মৃতিকে একদম ছুঁড়ে ফেলে দিয়ে অন্যভাবে ভারতের কাস্ট সিস্টেমকে রেজিস্টার করতে হবে। ভেবে দেখুন, যেই ব্রিটিশ অফিসাররা ভারতের বুকে কাস্ট সেন্সাস করেছিলেন, তাদের নিজেদের বক্তব্য নথিভুক্ত রয়েছে যে মনুস্মৃতিকে পুরো বাতিল করে দিয়ে তারা বলতে গেলে নিজেদের মতো করে কাস্ট সিস্টেম ওরা ভারতে এনেছিল। অথচ আমাদের আজকের প্রজন্ম ব্রিটিশদেরকে এই ব্যাপারে দোষারোপ না করে মনুস্মৃতিকে দোষ দেই। প্রথম কাস্ট সেন্সাস করা হলো 1880-তে। ভারতের বুকে পাকাপাকিভাবে একটা শ্রেণী বিভাগের শৃঙ্খল পরিয়ে দেওয়া হলো। বলতে গেলে আমাদের পূর্বপুরুষরা অনেক কষ্ট করে যে একটা মুক্ত সমাজ বানিয়েছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে গর্ব করে বলতে পারি যে দুনিয়ার কোথাও এত যোগ্যতা আর মেধা নির্ভর সমাজ ব্যবস্থা ছিল না। সেটাই চিরকালের মতো পরিবর্তিত হয়ে গেল আর বংশ পরিচয় নির্ভর সমাজে পরিণত হলো। এই কাস্ট বেস সেন্সাস চলেছিল 1941 পর্যন্ত, তারপর বন্ধ হয়ে যায়। এর মধ্যেই বিভিন্ন জায়গায় সরকারি চাকরিতে সংরক্ষণ চালু হয়। স্বাধীন ভারতেও এর কোনো অন্যথা নেই। বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণ আজ একটা রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অথচ এই ব্যাপারে বিদেশি নৃতত্ত্ববিদ সুসান বেইলি তার একাধিক লেখাতে বলেছেন যে এই যে কাস্ট সিস্টেমের কথা আমরা বলি, ব্রিটিশরা আসার আগে ভারতে এর কোনো অস্তিত্বই ছিল না। নিকোলাস ডার্কস, রিচার্ড এটন, ডেভিড সুলমান এইরকম একাধিক বিদেশি ঐতিহাসিকও বলেছেন যে এই ধরনের ব্রাহ্মণ্য সমাজ বলতে আজকে যা বলা হয়, আমাদের ইতিহাসে তার কোনো অস্তিত্বই নেই। কিন্তু ঐতিহাসিক তথ্য আর বাস্তবতা সবসময় এক হয় না। বাস্তবতা বলে যে এই জাতিভেদ প্রথার বিষ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আর সেদিনের ব্রিটিশের মতো আজকের দিনের রাজনৈতিক নেতারা আমাদের সমাজকে হাজারটা ভাগে ভাগ করে রাখছে, উদ্দেশ্য কিন্তু একটাই। অথচ দেখুন, আজকের যুগে ব্রাহ্মণরা নয়, ইংরেজি বলতে পারা লোকরাই কিন্তু সমাজের উচ্চ স্তরে বিরাজ করে, সব সুযোগ সুবিধা পায়। ইংরেজি না বলতে পারা লোকেদের হেয় করে, আর যেই লোকটা ইংরেজি বলতে পারে না সে আত্মগ্লানিতে ভোগে। একটা ব্রাহ্মণ্যবাদী নয়, পাশ্চাত্যবাদী সভ্যতা তৈরি হচ্ছে, যেখানে যারা পাশ্চাত্যকে নকল করে, পশ্চিমের লোকের মতো করে ভাবে, তাদের সমাজের উপরের স্তরে রাখা হয়। আর যারা দেশের শিকড়ের সাথে যুক্ত, তাদেরকে পিছিয়ে পড়ার দলে ফেলে দেওয়া হয়। এইভাবে এক জঘন্য শ্রেণী বিভাগ আমাদেরকে অসংখ্য ছোট ছোট ভাগে ভাগ করে রাখছে। আমাদের ভারতীয় হয়ে ওঠার পথে
চিরকালের মতো কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। এই রকম অনেক ধরনের প্রশ্ন আপনাদের সামনে রেখে আজকের প্রতিবেদন শেষ করছি। আশা করছি এই প্রশ্নগুলো আপনাদের অনেককেই একটু অন্যভাবে ভাবতে সাহায্য করবে। যদি এই ধরনের প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে যেতে যেতে অনুরোধ করব যে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।